সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেল, সরকারি চাকরিজীবীদের যে পরিকল্পনা। এদিকে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন মোদি। অপরদিকে আগামীকাল শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। আরও থাকছে, সহিংসতাকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন শামা ওবায়েদ। এবং সবশেষে থাকছে, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। নতুন পে স্কেল পেতে চাইলে কমেন্টসে লিখে জানান, এক দফা এক দাবি পে স্কেল চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল, সরকারি চাকরিজীবীদের যে পরিকল্পনা। অন্তর্বর্তী সময় থেকে পে স্কেল নিয়ে আন্দোলনে নেমেছিলেন সরকারি চাকরিজীবীরা। লাগাতার আন্দোলনের ফলে সরকার তাদের দাবি পূরণে কিছু পদক্ষেপ নিয়েছিল। সর্বশেষ এ সংক্রান্ত একটি কমিটিও গঠন করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। তবে চাকরিজীবীরা এসব পদক্ষেপের বাস্তবায়ন চেয়েছিলেন নির্বাচনের আগে। এর মধ্যেই নির্বাচন শেষ হয়েছে, নতুন সরকার ক্ষমতায় আসবে। এবার পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি চাকরিজীবীরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন। নতুন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তারা দাবি বাস্তবায়নের আবেদন করবেন। আজ শনিবার সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেশ আলী দৈনিক শিক্ষা .কমকে এ তথ্য জানান। তিনি বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সাক্ষাৎ করব। আশা করি তিনি আমাদের দাবি বাস্তবায়নে ফলপ্রসূ সিদ্ধান্ত নেবেন। এর আগে ওয়ারেশ আলীর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানের দপ্তরে আবেদন করেন। এ সংক্রান্ত আবেদনে বলা হয়, দাবি আদায় ঐক্য পরিষদ সচিবালয়ের বাইরে দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত জোট। এই সংগঠনের সঙ্গে শিক্ষক কর্মচারী সহ 22 লাখ সরকারি চাকরিজীবী সম্পৃক্ত। শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি 1971 খ্রিস্টাব্দে স্বাধিকার আন্দোলনের শহীদ, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী জুলাই 2024 আন্দোলনে শহীদ ও আহতদের। প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকারের সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করলেও আমলাতান্ত্রিক জটিলতায় ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত। 2015 খ্রিস্টাব্দের বৈষম্যমূলক পে স্কেল দেওয়ার পর থেকে অদ্যাবধি এই সংগঠনের পক্ষ থেকে বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। কিন্তু বিগত সরকার আমাদের দাবি পূরণ তো দূরের কথা, আমাদের সংগঠনের কথা আমলে না নিয়ে বিচ্ছিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জুলুম অত্যাচার চালিয়েছেন। বর্তমান সময়ে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং সেবা খাতের ব্যয় বৃদ্ধি ও পরিবারের ভরণপোষণের ব্যয় বৃদ্ধির কথা দৃষ্টিতে রেখে 11 থেকে 20 গ্রেডভুক্ত কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই চলমান জীবন বাস্তবতার নিরিখে প্রজাতন্ত্রের কর্মচারীদের 7 দাবির বিষয়গুলো আপনার সদয় অবগতির জন্য সাক্ষাৎ করে তুলে ধরার অভিপ্রায় ব্যক্ত করছি। 7 দাবিনামা। 1:4 অনুপাতে 12 ধাপে সর্বনিম্ন 35,000 টাকায় বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। ইতোমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। 2015 খ্রিস্টাব্দে পে স্কেলের গেজেটে প্রত্যাহারকৃত 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা, পুনর্বহাল এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুষথিকের হার 90% ছলে শতভাগ নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারীদের সহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পরপর উচ্চতর গ্রেড করতে হবে। অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতে হবে। এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। কর্মরত কর্মচারীদের বেতন স্কেল শেষ ধাপে উন্নীত হওয়ায় বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে না, বিধায় চাকুরিতে কর্মরতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে দেয় সব ভাতা পুনর্নির্ধারণ, সবল কর্মচারীদের রেশন ব্যবস্থার প্রবর্তন করতে হবে। চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর ও অবসরের বয়সসীমা 62 বছর নির্ধারণ করতে হবে। উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীদের প্রকল্পের চাকরির কাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড করার অবকাশ নেই বলে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে।
বিষয় বিবেচনা করে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সর্বোচ্চ অভিভাবক ও মানবিক গুণের গুণী বিশিষ্ট ব্যক্তি হিসেবে শিক্ষক কর্মচারীদের বর্ণিত দাবিগুলো সাক্ষাৎ করে উপস্থাপনের তারিখ ও সময় দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানানো হলো। এদিকে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন মোদি। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর এবার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পারে বিএনপি। এমনই তথ্য জানিয়েছে তাদের গণমাধ্যম WION। দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাতে তারা এই তথ্য নিশ্চিত করে। বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর এই আমন্ত্রণ দুই দেশের সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর এবার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পারে বিএনপি। এমনই তথ্য জানিয়েছে তাদের গণমাধ্যম WION। দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাতে তারা এই তথ্য নিশ্চিত করে। বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর এই আমন্ত্রণ দুই দেশের সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এদিকে আগামীকাল শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। নিজের দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর দলের চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল 15 ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন তারেক রহমান। শনিবার দলীয় সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার 15 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় ডাক্তার শফিকুর রহমানের বাসায় এবং রাত 8টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী 297টি আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে 209টি। জোটের শরিকেরা পেয়েছেন আরও 3টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসন সংখ্যা দাঁড়াচ্ছে 212টি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে 2টি আসনে জয়ী হয়েছেন। আরও থাকছে, সহিংসতাকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন শামা ওবায়েদ। ফরিদপুরের সালথায় নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ফরিদপুর 2 সালথা নগরকান্দা আসনের নবনির্বাচিত এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। শনিবার 14 ফেব্রুয়ারি দুপুরে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ হুঁশিয়ারি দেন। শামা ওবায়েদ বলেন, প্রিয় সালথাবাসী, আপনারা শান্ত থাকুন। কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। হামলা ও সহিংসতাকারীদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান। এসব কেউ করলে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে, তাদের সবাই মিলে সহযোগিতা করুন, এলাকা নিরাপদ রাখুন। তিনি বলেন, আমি সব পক্ষকে শান্ত থেকে এলাকার পরিবেশ ভালো রাখার আহ্বান জানাচ্ছি। আজকের সহিংসতা ও হামলায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি। উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে শনিবার সকাল থেকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খাটদিয়া ও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে শুক্রবার দুপুরে সালথার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ ওঠে। এতে অন্তত 11 জন সমর্থক আহত হয়। উভয় স্থানেই সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং সবশেষে থাকছে, এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের। তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ, এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের। তিনি বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় পর দেশে জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আজ শনিবার 14 ফেব্রুয়ারি বিকাল 3:30 রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বিএনপির চেয়ারম্যান এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী দল নির্বাচনী অঙ্গীকার ও 31 দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। রাষ্ট্র মেরামতের অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তারেক রহমান বলেন,
ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল নাইম শৃঙ্খলা পরিস্থিতি এবং অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের মধ্য দিয়েই নতুন যাত্রা শুরু হবে। জনগণের রায় পেলে রাষ্ট্র মেরামতের যে রূপরেখা বিএনপি উপস্থাপন করেছিল তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন গণতান্ত্রিক দলের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে প্রণীত ৩১ দফা এবং দলীয় ইশতেহারের প্রতিটি অঙ্গীকারে বিএনপি কাজ করবে। একই সঙ্গে জুলাই সনদে দেওয়া নোট অফ ডিসেন্ট সহ সংস্কার প্রক্রিয়ায় দল প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও জানান তারেক রহমান। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়েতে উলামায়ে ইসলাম ও গণ অধিকার পরিষদ সহ ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। অংশগ্রহণকারী প্রতিটি দলকে অভিনন্দন। আমাদের পথ ও মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সরকার ও বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। নির্বাচন উত্তর পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে লাইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। কোনো রকম অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। তিনি বলেন, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজয় মিছিল না করার নির্দেশ দেওয়া হয়েছিল। শত উস্কানির মুখেও নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। দলমত, ধর্ম বা ভিন্নমত নির্বিশেষে দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, সশস্ত্র বাহিনী ও লাইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তারেক রহমান। দেশি বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করেন তারেক রহমান। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ ও হতাহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা। যাদের রক্তের বিনিময়ে আজকের গণতান্ত্রিক বাংলাদেশ, তাদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। এ সময় তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, দেশের এমন আনন্দঘন সময়ে তার অনুপস্থিতি দলকে ভারাক্রান্ত করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে অপসীন অবস্থানের জাতি কখনো ভুলবে না। দুর্নীতি নিয়ন্ত্রণ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। এখন দেশ গড়ার পালা। দুর্নীতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশকে একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। সবশেষে বিশ্বের গণতান্ত্রিক শক্তি, প্রবাসী বাংলাদেশি এবং দেশের স্বাধীনতাপ্রিয় জনগণকে আবারও অভিনন্দন ও ধন্যবাদ জানান তারেক রহমান। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। এছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড আব্দুল মঈন খান সহ তারা উপস্থিত ছিলেন।